আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আহমেদ সোহানা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, সোনারগাঁও ইউনিভার্সিটি। আজকে আমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ক্লাস। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ক্লাসে আমরা ফাউন্ডেশনের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি আমরা ফাউন্ডেশন কি। তো ফাউন্ডেশন কি বলা হচ্ছে, ফাউন্ডেশন ইজ দ্য পার্ট অফ স্ট্রাকচার হুইচ ট্রান্সফারস দ্য লোড অফ দ্য স্ট্রাকচার টু সয়েল অন হুইচ ইট রেস্ট। মানে কি, ফাউন্ডেশন আমাদের বিল্ডিংয়ের বা স্ট্রাকচারেরই একটা অংশ যেটা সয়েলের সাথে কানেক্ট থাকে এবং যেটা আমাদের স্ট্রাকচার লোডটা ইনক্লুডিং ইটস সেলফ ওয়েট, অর্থাৎ আমাদের এই বিল্ডিংয়ের যে লোডটা আছে তার সাথে এই ফাউন্ডেশনের যে লোডটা আছে পুরো লোডটাই কী করে, এই যে সয়েলের সাথে যে কানেক্ট আছে, যে সয়েলের উপরে বিল্ডিংটা রেস্ট করে আছে, যে সয়েলের উপর বিল্ডিংটা অবস্থিত আছে, সেই সয়েলে কী করে লোডটা ট্রান্সফার করে দেয়। তো আমরা জানি বিল্ডিংয়ের দুইটা অংশ থাকে। প্রথম উপরের অংশকে বলি আমরা সুপার স্ট্রাকচার, মাটির উপরে যে অংশটা থাকে সেটাকে বলি আমরা সুপার স্ট্রাকচার। মাটির নিচে যে অংশটা থাকে সেটাকে ফাউন্ডেশন বা কি বলি, সাবস্ট্রাকচার। তো ফাউন্ডেশন ইজ দ্য লোয়েস্ট পার্ট অফ দ্য বিল্ডিং। তাহলে কি ফাউন্ডেশন কী হবে, বিল্ডিংয়ের সেই নিচের পার্টটা, সবচেয়ে নিচের পার্টটা, দ্যাট ইজ ইন ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য সয়েল, যেটা সয়েলের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকে, সয়েলের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে আছে, and which transfers load from the structure to the soil safely। অর্থাৎ কি, আমাদের বিল্ডিংয়ের যে সেলফ ওয়েট, যে লোডগুলো আছে, ডেড লোড, লাইভ লোড, এগুলো কী করে সম্পূর্ণটা এই যে সয়েলে সেফলি ট্রান্সফার করে দেয়। তো আমাদের ফাউন্ডেশন করার কারণ কি, আমরা বিল্ডিংয়ে কেন ফাউন্ডেশন দেবো, অবজেক্টিভগুলো কী। প্রথম অবজেক্টিভটা দেখেন, to distribute the load the weight of the structure over larger area so as to avoid overloading of the soil beneath। অর্থাৎ কি, আমরা যদি কোনো ফাউন্ডেশন না দিই তাহলে কি হবে, আলটিমেটলি নিচে কি আসবে, কলাম আসবে। কলামের লোডটাই তো মেইনলি বিল্ডিংয়ের লোড বহন করে কি, কলাম আর লোড বিয়ারিং ওয়ালগুলো। যেমন আমরা একটা বিল্ডিং যখন করি তখন বিল্ডিংয়ে যখন আমরা লোড দিই, প্রথমে লোডটা কোথায় আসে, স্ল্যাবে আসে, স্ল্যাব থেকে কোথায় যায়, বিমে যায়, বিম থেকে যায় কলামে। তো আলটিমেটলি লোডটা কি করছে, কলাম বিয়ার করছে। এখন যদি আমরা এই কলামের ওই যে সাইজটুকু, কলামের সাইজ কত হয়, হাইস্ট গেলে 20 ইঞ্চি বাই 25 ইঞ্চি। তো একটা পুরা ইঞ্চির 2.5 কাঠার লোড, 2.5 কাঠা একটা বিল্ডিং বা 3 কাঠা একটা বিল্ডিংয়ের লোড যদি ওরকম 20 বাই 25 ইঞ্চি 10-12টা কলামের ভিতর দিয়ে সয়েলে যায়, তখন কি হবে, ওই শুধু ওই কলামের নিচে যে মাটিটুকু আছে ওই মাটিটুকু ওই লোডটা মেইনলি বিয়ার করবে। এর ফলে কি হবে, ওই জায়গার মাটিতে কি হবে, সেটেল হয়ে যাবে বা ডেপে যাবে। এর ফলে কি হবে, বিল্ডিংটা ফেল করবে। তো এই কারণে আমরা ফাউন্ডেশন দেই। ফাউন্ডেশনটা এই কারণে দিই যে যে মেম্বারগুলো আমার লোড বহন করছে সেই মেম্বারগুলোর নিচে আমরা কি করি, একটা লার্জার এরিয়া বা একটা, দেখেন এই যে আইসোলেটেড ফুটিং, এই যে একটা ফুটিং দেখেন যে এইখানে কলামের নিচে যেখানে মাটির কাছে যে ফাউন্ডেশনটা আমরা দিব, এই ফাউন্ডেশনটা কি হয়, অ্যাপ্রক্সিমেটলি কলামের সাইজের 3 টাইমসেরও বেশি হয়। তো তখন দেখা যাচ্ছে এটার সাইজটা কি 3 টাইমসের বেশি না, কলামের সাইজ থেকে অনেক বেশি না। এরকম লার্জার এরিয়া জুড়ে আমার ফাউন্ডেশনটা করা হয়, যাতে কি হয়, যে সয়েলটা আছে মাটির, আমাদের বিল্ডিংয়ের নিচে যে সয়েলটা আছে ওই সয়েল, ম্যাক্সিমাম সয়েল জুড়ে যাতে লোডটা আমরা ট্রান্সফার করতে পারি, ম্যাক্সিমাম সয়েল যাতে আমার, অনেক বেশি সয়েল যাতে, লার্জার এরিয়া সয়েল যাতে লোডটা বিয়ার করে। তারপরে কি, টু লোড দ্য সাবস্ট্রাকচার ইভেনলি, অর্থাৎ কি ফাউন্ডেশনের প্রত্যেকটা জায়গায়, সাবস্ট্রাকচার কি আমার মাটির নিচের যে বিল্ডিংয়ের পার্টটুকু সব পার্টেই, মানে ফাউন্ডেশন প্রত্যেকটা অংশে যাতে লোডটা ইভেনলি সমানভাবে পড়ে। এর ফলে কি হবে, আমাদের বিল্ডিংয়ের সেটেলমেন্ট হওয়ার কোনো চান্সটা কী হয়ে যায়, কমে যায়। দেন কি বলেছে, টু প্রোভাইড আ লেভেল সারফেস ফর বিল্ডিং অপারেশন। ফাউন্ডেশনের মাধ্যমে আমি যখন মাটিতে যদি বিল্ডিংটা সরাসরি শুরু করি তখন কি হবে, বিল্ডিংয়ের কোথাও ডেবে যাবে, কোথাও স্ট্যাবল থাকবে, কোথাও মাটি ভেঙে পড়বে। তো তখন আমরা ফাউন্ডেশন দেওয়ার মাধ্যমে কি করি, ফাউন্ডেশন দেওয়ার মাধ্যমে আমরা ওই বিল্ডিংটা তৈরি করার জন্য একটা লেভেল সারফেসের সৃষ্টি করি। টু টেক দ্য সাবস্ট্রাকচার ডিপ ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড দাস increase its stability preventing overturning।
অর্থাৎ কি সাবস্ট্রাকচারটাকে আমরা আরও ডিপে নিয়ে যাই, আরও মাটির থেকে অনেক ভেতরে নিয়ে যাই, মাটি গ্রাউন্ডের অনেক ডিপে নিয়ে যাই। এই কারণে কি হয় যে এখন আমাদের কি দিন দিন জনসংখ্যা বাড়ছে, সেই তুলনায় তো জমির পরিমাণ বাড়ছে না, আমাদের কি করতে হচ্ছে অল্প জমির ভিতরে অনেক হাইটের বিল্ডিং বানাতে হচ্ছে। এখন যদি আমি 2.5 কাঠার উপরে দেখা গেল 10 তলা একটা বিল্ডিং বানালাম, তখন কি হবে, আমার 10 তলায় বিল্ডিংটাকে স্ট্যাবল রাখার জন্য কি মাটির নিচে ফাউন্ডেশনটাকে আরও ভিতরে নিতে হবে, নাহলে কি দেখা যাবে বিল্ডিংটা উল্টে পড়বে, নিজের ভারে বিল্ডিংটা কি পড়বে উল্টে পড়বে বা কোনো একদিকে বেঁকে যাবে, দেখা যাবে কোথাও সয়েলের সেটেলমেন্ট বেশি হলো সেদিকে বেঁকে গেল। এই কাজটা যাতে না হয় সে কারণে আমরা কী করি ফাউন্ডেশনটাকে অনেক ডিপে নিয়ে যাই। বড় যত হাইটের বিল্ডিং হবে ফাউন্ডেশন নিচের দিকেও কত হবে, তত ডিপে হবে, তত ডিপ পর্যন্ত হবে। এর ফলে কী হবে ওভারটার্নিং, মানে কি বিল্ডিংটা বেঁকে যাবে না বা বিল্ডিংটা পড়ে যাবে না। দেন কি টাইপস অফ ফাউন্ডেশন, টাইপস অফ ফাউন্ডেশনের মধ্যে কী আসতে পারে, এটা ফাউন্ডেশন মূলত কি 2 প্রকার, একটা শ্যালো ফাউন্ডেশন, একটা ডিপ ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশনে আবার কয়েক প্রকারভেদ আছে, তার মধ্যে যেগুলো কমনলি নোন, যেগুলো মানে মোস্টলি নোন যেগুলো, সেগুলো হচ্ছে স্প্রেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, ম্যাট আর র্যাফট ফুটিং। ডিপ ফাউন্ডেশনের ভিতরে যেগুলো কমনলি আমরা ইউজ করি, যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয় সেগুলো কি পাইল ফাউন্ডেশন, ওয়েল ফাউন্ডেশন, কভার ড্যামস। তো মূলত বিল্ডিংয়ে আমরা পাইল ফাউন্ডেশনটাই বেশি ইউজ করি। তো দেখা যায় ডিপ ফাউন্ডেশনটা কি, when the foundations are placed considerably below the lowest part of the superstructure, অর্থাৎ কি ডিপ ফাউন্ডেশন বলতে আমরা কি বোঝাচ্ছি, নাম শুনলে বোঝা যায় যে ফাউন্ডেশনটা অনেক ডিপ হবে। হ্যাঁ, যখন দেখা যায় যে আমার সয়েলটা মূলত কি আমরা ফার্স্টে বলবো সয়েলটা যখন ক্লে সয়েল বা লুজ সয়েল, মানে সয়েলটা অত বেশি উইক সয়েল, লোড বিয়ারিং ক্যাপাসিটি অনেক কম। লোড বিয়ারিং ক্যাপাসিটি কি সয়েলের লোডের ধারণ ক্ষমতা, যে বেশি লোড নিতে পারে না, সয়েলগুলো কি বেশি লোড যখন নিতে পারে না তখন কি এদের লোড ধারণ ক্ষমতা কম। ঠিক এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ফাউন্ডেশন করে করে এমন একটা পর্যায়ে যেতে হয় যেখানে গিয়ে দেখা যায় যে সয়েলটা আর কি করছে না, সেটেল করছে না, সয়েলটাকে আর সেটেল করছে না, ওইখানে ফাউন্ডেশনটা খুব স্ট্যাবল আছে বা নিচে একটা হার্ড সয়েলের লেভেল পাওয়া গেল। তখন সেটা করতে করতে দেখা যায় কি ডিপ ফাউন্ডেশন করতে করতে অনেক ফিট নিচে চলে যায়, এক একটা 30 ফিট 40 ফিটের মতো ডিপ ফাউন্ডেশন করতে হয়। ডিপ ফাউন্ডেশন আমরা কখন করব, মূলত যদি আমাদের স্ট্রাকচারটা বেশি স্ট্যাবল করতে চাই, অনেক হাইটের বিল্ডিং, দেখা গেল যে 100 তলা একটা বিল্ডিং, সেক্ষেত্রে কী করতে হবে আমার অনেক নিচে পর্যন্ত ফাউন্ডেশন করতে হয়, সেগুলোকে কী বলা হয় ডিপ ফাউন্ডেশন। ঠিক আছে, দেখেন এই যে এই বিল্ডিংটারই দেখা যাক, এই ফাউন্ডেশনটার এই যে গ্রাউন্ড থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত ডিপ ফাউন্ডেশনটা করা হয়ে গেছে। ঠিক সেই ক্ষেত্রে তার উল্টাভাবে শ্যালো ফাউন্ডেশনটা কি হবে, যে ফাউন্ডেশনটা আমার মাটির খুব একটা নিচে যাবে না, দেখা গেল 10 ফিটে গিয়ে থেমে আছে, 12 ফিটে গিয়ে থেমে আছে। তো when the foundation is placed immediately beneath the lowest part of the superstructure, মানে কি সুপারস্ট্রাকচারের একদম ইমিডিয়েটলি বিনিথ থেকে শুরু হবে, নিচ থেকে শুরু হয়ে কিছু দূর গিয়ে থেমে যাবে ফাউন্ডেশনটা, অর্থাৎ কি ডেপথটা অত বেশি হয় না। এই ডেপথটা জেনারেলি বলা হয় ফাউন্ডেশনের ডেপথটা এর উইথের থেকে অতটা বেশি হবে না শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে। তা শ্যালো ফাউন্ডেশন আমরা ক্লাসিফিকেশন দেখে আসছিলাম ওখানে, তার মধ্যে একটা ছিল, প্রথমে ছিল কি স্প্রেড ফুটিং। তো স্প্রেড ফুটিংটা কি বলা হয়েছে দেখেন, ইন কেস অফ স্প্রেড ফুটিংয়ের ক্ষেত্রে দ্য বেস অফ দ্য মেম্বার ট্রান্সমিটিং দ্য লোড, অর্থাৎ যে সকল মেম্বার লোড ট্রান্সমিট করে, আমি প্রথমে বলেছিলাম যে লোড কে ট্রান্সমিট করে, কলাম লোডটা কীভাবে ট্রান্সমিট হয় বিল্ডিংয়ে, প্রথমে স্ল্যাবে আসবে লোডটা, ডেড লোড, লাইভ লোড, যে লোডই আসুক, লোডটা প্রথমে কিসে আছে স্ল্যাবে আসে, স্ল্যাব থেকে কিসে যায় বিমে যায়, বিম থেকে যায় কলামে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লোড বিয়ারিং ওয়ালও থাকে, যেমন আমরা যখন ম্যাসনরি কোনো বিল্ডিং করব, ম্যাসনরি বিল্ডিং কি যেখানে কোনো রড নাই, শুধু ওয়াল, ব্রিক, সিমেন্ট, কনক্রিট এগুলোরই বিল্ডিং, তো তখন দেখা যাবে কি ওই সকল ক্ষেত্রে লোড বেয়ারিং ওয়াল থাকে, ওয়ালগুলো লোড বেয়ার করে। তো
সেই স্প্রেড ফুটিংটা তখন কখন হয়, এই যে কলাম বা এই যে লোড বিয়ারিং ওয়ালগুলো, এই ওয়ালগুলো বা কলামের এই যে দেখেন বেসটা একদম নিচে এসে গ্রাউন্ড ফ্লোরে এসে বেসটাকে কি করে দেওয়া হয়, ওয়াইডার করে দেওয়া হয়, বেসটাকে প্রশস্ত করে দেওয়া হয়, যার ফলে কি হয় যে একটা লার্জার এরিয়া জুড়ে এই লোডটা ডিস্ট্রিবিউট হয়, এই বিল্ডিংয়ের লোডটা কি হয় লার্জার এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউট হয়। তাহলে স্প্রেড ফুটিংটা কি, এক একটা মেম্বারের জন্য এক একটা ফুটিং হবে, অর্থাৎ এক একটা কলামের জন্য এক একটা ফুটিং, এক একটা ওয়ালের জন্য এক একটা ফুটিং। যখন কলামের জন্য ফুটিংটা হবে, সিঙ্গেল কলামের জন্য যখন ফুটিং হবে তখন তাকে কি বলবো, আইসোলেটেড কলাম ফুটিং। ঠিক সেম ক্ষেত্রে যখন ওয়ালের জন্য আমরা ফুটিং করব তখন সেটাকে কি বলবো, ওয়াল ফুটিং অথবা কন্টিনিউয়াস ফুটিং। নেক্সট আসবে কম্বাইন্ড ফুটিং। কম্বাইন্ড ফুটিং আমরা কখন করব, কম্বাইন্ড ফুট ফার্স্টে আসে কম্বাইন্ড ফুটিং কাকে বলে। কম্বাইন্ড ফুটিং করা হয় যখন দুই বা তিনটা একই রো মানে এক সারিতে দুই তিনটা কলাম আছে, ওই দুই তিনটা কলামের জন্য আমরা একটা ঢালাওভাবে ফুটিং করে গেলাম, সেটাকে বলে কম্বাইন্ড ফুটিং। তো কম্বাইন্ড ফুটিং আমরা কেন করব, প্রথম রিজনটা আসি, it is necessary to provide the combined footing in case of overlapping when two columns are close enough to each other। আমরা কি জানি একটা কলাম থেকে আরেকটা কলামের সর্বনিম্ন দূরত্ব কত হতে পারে, 7 ফিট, মিনিমাম 7 ফিট দূরত্ব রাখতে হয়। তো মিনিমাম 7 ফিট দূরত্বে এখন দেখলাম যে আমাদের ওই দুইটা কলাম কি করছে, অনেক লোড বেয়ার করছে। তো এর ফলে কি হচ্ছে, স্প্রেড ফুটিংয়ের জন্য প্রত্যেকটা ফুটিংয়ের জন্য একটা কলামের ফুটিংয়ের জন্য ধরেন এখান থেকে এটা দূরত্ব 7 ফিট, কিন্তু এই কলামের জন্য এই সাইডে ফুটিং করতে হচ্ছে 4 ফিট, এই কলামের জন্য এই সাইডে ফুটিং করতে হচ্ছে 4 ফিট। তো জায়গায় আছে 7 ফিট, ভেতরে কি ওভারল্যাপিং করছে না ফুটিং দুইটা। ঠিক এই ধরনের কেসে আমার কি করতে হয়, কম্বাইন্ড ফুটিং তৈরি করে ফেলতে হয়। সেকেন্ড রিজনটা কি, দেয়ার আর প্রোভাইডেড হোয়ার দ্য লোড বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল ইজ লো। অর্থাৎ কি, এই যে দুইটা ফুটিং আছে, এই দুইটা ফুটিংয়ের নিচে যে দুইটা যে বিল্ডিংটা করা হচ্ছে, বিল্ডিংয়ের নিচের সয়েলের কি লোড নেওয়ার ধারণ ক্ষমতা অনেক কম। সেক্ষেত্রে কি হবে, আমি যদি এখন এই ফুটিংটা এখানে শেষ হতো, এই ফুটিংটা এখানে শেষ হতো, মাঝখানে এই জায়গাটুকু আমার সয়েল থাকতো। এখন যখন এই ফুটিংটাকে আমি একদম কম্বাইন করে দিলাম তখন কি দেখা গেল, এই যে এই জায়গাটুকুর যে লোড মাটিটা কি করছে, এই মাটিটা আগে কি করতো, লোড বেয়ার করতো না, কোনো লোড নিত না। কিন্তু যখন আমি কম্বাইন ফুটিং করছি, লোডটা কিন্তু পুরো এই জায়গাটা জুড়ে, পুরো এই সয়েলের এই জায়গাটা জুড়ে কিন্তু বেয়ার করছে এই দুটো কলামের লোড। তখন কি হচ্ছে, আমার লোডটা আরও বেশি জায়গা জুড়ে হচ্ছে, যত লার্জার এরিয়া জুড়ে হবে তত কি হবে, সয়েলের ওই পার ফুটে আমার লোড বিয়ারিংটা একটু কমে যাবে, পার ফুটে লোডটা একটু কম পড়বে। তো এই কারণে কম্বাইন্ড ফুটিং দেওয়া হয়। এরপরে কি আসে, ম্যাট অর র্যাফট ফাউন্ডেশন। ম্যাট অর র্যাফট ফাউন্ডেশন মানে কি, যে মনে করেন এক সারি অনেক দুই বা তিন সারি কলামে একসাথে ফাউন্ডেশন দেওয়া, যে মনে করেন এই দুই সারি কলাম আমি একসাথে পুরাটা জুড়ে ফাউন্ডেশন দিলাম, সেটাকে বলে ম্যাট অর র্যাফট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটাও কখন দেওয়া হয়, যখন সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি অনেক কম থাকে। ঠিক আছে, নেক্সট বেসিক রিকোয়ারমেন্টস। আমার শ্যালো ফাউন্ডেশনের ডিজাইন করতে গেলে কি কি বিষয় আমার মাথায় রাখতে হবে। প্রথমটাই হচ্ছে দ্য এরিয়া অফ দ্য ফুটিংয়ের এরিয়াটা কীরকম হতে হবে, শুড বি such that the maximum pressure on the soil does not exceed the safe bearing capacity of soil। তো আমরা দেখলাম যে মনে করলাম যে আমি যে বিল্ডিংটা বানাচ্ছি, ওই বিল্ডিংয়ের নিচে যে সয়েলটা আছে ওটা পার ফুটে সে 200 পাউন্ড 200 কিপ লোড নিতে পারে বা 20 কিপ লোড নিতে পারে, 20 কিপ লোড নিতে পারে। এখন আমি এমনভাবে ফাউন্ডেশন করলাম যে ফাউন্ডেশনের জায়গাটা অল্প, এখন দেখা যাচ্ছে ওই ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারের যে সয়েলটা আছে ওটা পার ফিটে 30 কিপ লোড পড়ে যাচ্ছে। তো এর ধারণ ক্ষমতায় 20 কিপ, কিন্তু একে আমরা দিচ্ছি 30 কিপ। তখন কি হয়ে যাবে, বিল্ডিংয়ের ওই জায়গাটা কি সয়েলটা দেবে যাবে, সেটেলমেন্ট হবে, এর ফলে কি হবে, বিল্ডিংটা বেঁকে যাবে বা বিল্ডিংটা ফেল করবে। এখন দেখেন একটা বিল্ডিংয়ের যদি একটা কলাম নিচে চলে যায়, একটা কলামের নিচের অংশে যদি মাটির কোনো
সাপোর্ট না পায় তখন কি হবে, বিল্ডিংটা ফেল করে যাবে না। নেক্সট, অলমোস্ট অল সয়েল গেট কম্পোস্ট আন্ডার লোড, অর্থাৎ কি সব সয়েলই যতই হার্ড সয়েল হোক আমি যখন অনেক লোড দিব তখন কি হয়ে যাবে, আলটিমেটলি একটা পয়েন্টে দেখা যাবে যে সয়েলটা কি হয়ে যাচ্ছে, কম্পোজ হয়ে যাচ্ছে। কম্পোজ মানে কি, কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড সার্টেন অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট ইজ বাউন্ড টু অকার, এর ফলে কি হয়, সেটেলমেন্ট মানে কি ডেবে যাওয়া বা সয়েলের নিচে নেমে যাওয়া। যে লেভেলে ছিল, প্রথমে ধরলাম 5 ফিট লেভেলে ছিল, পরবর্তীতে ডেবে ওইটুকু সয়েলের হাইট হয়ে গেল 3 ফিট। এই যেটা 2 ফিটের যে ডেবে যাওয়া, এটাকে বলা হয় সেটেলমেন্ট। তো প্রত্যেক সয়েলই কিছু না কিছু, যতই আমি লোড দিলে কিছু না কিছু সেটেলমেন্ট হবে। তো সেই ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে, ইনশিওর করতে হবে টোটাল সেটেলমেন্ট, আমি বিল্ডিংটা বানানোর পরে যে সেটেলমেন্টটা হবে সেটা যাতে আমার পারমিসিবল লিমিটের ভিতরে থাকে। যে আমি ফার্স্টে বিল্ডিং বানানোর আগে আমি ঠিক করে রাখলাম কি, হ্যাঁ আমার এই বিল্ডিংটা 3 ইঞ্চি পর্যন্ত সেটেলমেন্ট হলে এই বিল্ডিংটা ঠিক থাকবে। আমার ফাউন্ডেশনটা এমনভাবে করতে হবে যাতে এই 3 ইঞ্চির বেশি সেটেলমেন্ট আর কোনোভাবেই না হয়। নেক্সট কি, the foundation should be provided in such manner that the structure does not get tilted under load, অর্থাৎ কি ফাউন্ডেশনটা এমনভাবে বানাতে হবে যে যখন স্ট্রাকচারটা লোডে আসবে, স্ট্রাকচারে লোড পড়বে, যেমন পুরো বিল্ডিং বানানো হয়ে গেল, এখন পুরো বিল্ডিংয়েরই তো একটা ডেড লোড আছে, মানে বিল্ডিংয়ের নিজস্ব ওয়েটটাকে কি বলা হয়, ডেড লোড, যে লোডটা কখনো আমরা কোথাও ট্রান্সফার করতে পারবো না। লাইভ লোড কি, একটা মানুষ যখন বিল্ডিংয়ের উপর আসে তখন ওই মানুষের ওয়েটটা কি লাইভ লোড হয়ে যায়, মানুষের লোডটাই লাইভ লোড হয়ে যায়। এই লাইভ লোড কি আমরা ট্রান্সফার করতে পারবো, বিল্ডিং থেকে ট্রান্সফার হয়, যখন মানুষ যখন ওই বিল্ডিং থেকে নেমে যাবে তখন ওই লোডটা কিন্তু আর থাকছে না। লাইভ লোড মানে কি, মানে যে লোডগুলো কি হয়ে যাবে, আমি কিছুক্ষণের জন্য ওই বিল্ডিংয়ে থাকে বা কিছু একটা সময়ের জন্য বিল্ডিংয়ে থাকে, যে দেখা যাবে যে যখন এই বিল্ডিংটা করা হয়ে যাবে ওই বিল্ডিংয়ে আলটিমেটলি কিছু লোড থাকবে। তো ওই লোডটা যাতে, ওই লোডের কারণে যাতে ফাউন্ডেশনটা এমনভাবে করতে হবে বিল্ডিংটা যাতে ওই লোড আসলে বিল্ডিংটা যাতে বেঁকে না যায়। টিল্ট মানে কি, বেঁকে যাওয়া, বেঁকে না যায়। সেটা কখন হতে পারে, আমাদের যে আলটিমেট লোড, ওই লোডের যে সেন্টার অফ গ্র্যাভিটি, প্রত্যেকটা ওয়েটের কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি আছে। আমাদের নিজেদেরও সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি, প্রত্যেকটা লোডের সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি, সেন্ট্রয়েড, লোডের একটা সেন্ট্রয়েড আছে। যে আমাদের সেন্ট্রয়েড আপনার ফার্স্ট ইয়ারে পড়ে থাকবেন যে প্রত্যেকটা বস্তুরই একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে কি করে লোডটা চলে যায়। আমাদের সবসময় ইনশিওর করতে হবে ওই যে সেন্ট্রয়েড, লোডের যে সেন্টারটা, ওই সেন্টারটা সবসময় যাতে ফুটিংয়ের সেন্টারের সাথে একই, মানে ওই দুইটা পয়েন্ট যাতে একই হয়, লোডের পয়েন্ট আর ফুটিংয়ের পয়েন্ট যাতে একই হয়, তাহলে কি হবে, প্রেশারটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে, যদি না হয় তখন কি হবে, প্রেশারটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে না, ফাউন্ডেশন ফেল করবে। তারপরে কি বলেছে, দ্য ডেপথ অফ ফ্রস্ট পেনিট্রেশন, the depth of frost penetration in region of temperature climate, অর্থাৎ শীতকালীন, ধরেন যে শীতকালীন কোনো দেশে আপনি ফাউন্ডেশন করছেন, তো শীতকালীন কোনো দেশে ফাউন্ডেশন করলে দেখা যাবে কি নিচে, মাটির নিচে কি হয়ে যাবে, শীতকালে বরফ জমে থাকবে না, পানি জমে বরফ হয়ে থাকবে বা তুষারপাত হবে, এর ফলে কি হবে, মাটিটা ফেপে থাকবে। তো তখন যদি আমরা ফাউন্ডেশন করলাম যে হ্যাঁ আমি এই ডিজাইন করলাম যে ফাউন্ডেশন আমার 7 ফিট বা 10 ফিট পর্যন্ত হবে, তো ওই 10 ফিট মাটির ভিতরে পানি তো আছে ধরেন 2 ফিট, ঠিক যখন ওই কান্ট্রিতে গরমকাল চলে আসবে তখন কি হবে, ওই পানিটুকু গলে যাবে, তখন দেখবেন যে সয়েলটা আলটিমেট, যদি আপনি 10 ফিট কাউন্ট করে হিসাব করে যদি ফাউন্ডেশন করেন তখন দেখা যাবে যে মাটিটা ভেতর থেকে, সয়েলের ভেতর থেকে কি বরফগুলো পানি হয়ে যাচ্ছে, তখন কি দেখা যাবে সয়েলটা সেটেল করছে, এর ফলে কি হবে, আপনার বিল্ডিংটাও সেটেল করবে, এর ফলে বিল্ডিং হয় ফেল করে যেতে পারে, বিল্ডিং ভেঙে যেতে পারে, বিল্ডিংয়ে ক্র্যাক আসতে পারে। তো যখন আমরা এরকম টেম্পারেচার ক্লাইমেট, অর্থাৎ যেখানে টেম্পারেচার খুব ওঠানামা করে, ঠিক আছে, যেমন শীতকালীন কোনো একটা দেশে গেলেন তখন কিন্তু টেম্পারেচার খুব ওঠানামা করে, শীতকালে অনেক টেম্পারেচার কম টেম্পারেচার হয়ে যায়, যখন গরম আসে তখন টেম্পারেচারে
টেম্পারেচারের তারতম্য হয়, সেই সকল ক্ষেত্রে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের ফাউন্ডেশন করার সময় ওই যে ফ্রস্ট মানে কি তুষারপাত বা বরফ, ওই যে বরফের কারণে যে সয়েলের ডেপথ বাড়তে পারে বা যখন গরমকালে আসবে ডেপথ কমে যাবে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। The depth of which high volume change in soil due to moisture fluctuation, এই যে বললাম যে ফ্ল্যাকচুয়েশন, ময়েশ্চার ফ্ল্যাকচুয়েশন মানে কি ময়েশ্চারের তারতম্যের কারণে, ময়েশ্চারের তারতম্যের কারণে যে ভলিউমের মাটির যে ভলিউমের চেঞ্জ হতে পারে, সেই বিষয়টা আমরা যখন ফাউন্ডেশন করব তখন আমাদের মাথায় রাখতে হবে, না হলে কি হতে পারে কোনো বড় ধরনের বিপদ দেখা দিতে পারে বা ফাউন্ডেশন ফেল করে যেতে পারে। তারপরে কি বিলো দ্য ডেপথ ইফ দেয়ার ইজ আনকনসলিডেটেড ম্যাটেরিয়াল লাইক মাগ, গার্বেজ ডাম্পস এটসেট্রা ইট উইল বি কনসিডার্ড। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় না যে অনেক পতিত জায়গা থাকলে, যেখানে কোনো বিল্ডিং নেই কিছু না, ওই জায়গায় কী করে আমরা ময়লা আবর্জনা ফেলি। ঠিক ওই জায়গায় যখন আমরা বিল্ডিং করতে যাব তখন আমাদের মাথায় রাখতে হবে যে এই সকল বর্জ্য পদার্থ কি পচনশীল। তো যদি আমরা এর উপরে মাটি দিয়ে ভরাট করে তারপর যদি আমরা বিল্ডিং করি, তখন কি আমাদের মাথায় রাখতে হবে যে ওই পচনশীল জিনিসপত্রগুলো পচে গেলে কি হবে, সয়েলটা ডেবে যাবে, মাটিটা আরও ডেবে যাবে, সেটেলমেন্ট হবে, তার ফলে কী হবে আমাদের ফাউন্ডেশনটা নিচে নেমে যাবে। তো এই সকল কিছু কিন্তু আমাদের মাথায় রেখে ফাউন্ডেশনে ডিজাইন করতে হবে। লাস্ট কি দ্য মিনিমাম ডেপথ প্রেসক্রাইবড বাই দ্য অথরিটি, অর্থাৎ প্রত্যেক লোকাল অথরিটি আমাদের, যেমন কেডিএ খুলনা ডিভিশনের জন্য কি লোকাল অথরিটি কি কেডিএ, এরকম কিছু লোকাল অথরিটি বিল্ডিংয়ের জন্য লোকাল অথরিটি থাকে। তারা প্রত্যেকটা জোনের জন্য, প্রত্যেকটা এলাকার জন্য একটা ফাউন্ডেশনে মিনিমাম ডেপথ প্রেসক্রাইব করে থাকেন যে এই জায়গায় শ্যালো ফাউন্ডেশন করলে 10 ফিট করলে এনাফ, কিন্তু এখানে করতে গেলে 15 ফিট লাগবে, এখানে 20 ফিট লাগবে। কিছু কিছু এলাকায় মাটির ধরন অনুযায়ী তারা কি করে থাকে, একটা মিনিমাম ডেপথ তারা প্রেসক্রাইব করে থাকে। আমাদের ওই ডেপথের কমপক্ষে ওই ডেপথ অনুযায়ী আমাদের শ্যালো ফাউন্ডেশন করা লাগবে। এখন আমরা দেখব ফাউন্ডেশন কি কি কারণে ফেল করে যেতে পারে। প্রথম কারণটা কি আসছে, এক্সেসিভ বিয়ারিং প্রেশার। এক্সেসিভ বিয়ারিং প্রেশার কি, যে আমাদের সয়েল বললাম যে লোড বিয়ারিং ক্যাপাসিটি, সয়েলের লোড বিয়ারিং ক্যাপাসিটির থেকে যদি আমি বেশি লোড ওই সয়েলের ভিতর দিই তখন কি হবে, ফাউন্ডেশন ফেল করবে। সেকেন্ড কি পাঞ্চিং প্রেশার। এখন পাঞ্চিং প্রেশার কি, পাঞ্চিং প্রেশার হচ্ছে আমার সয়েলের, মনে করেন এক জায়গায় ফাউন্ডেশন শেষ হয়ে গেল, ফাউন্ডেশন শেষ হওয়ার পরে ওর সয়েলে কোথাও ফাউন্ডেশন শেষ হয়ে গেল, যেমন এটাই দেখেন এখানে রড দিয়ে শেষে এই জায়গাটা জুড়ে, এটা একটা ক্রিটিক্যাল জোন, ফাউন্ডেশনে শেষ হয়ে যাওয়ার পরে একটা ক্রিটিক্যাল জোন। মনে করেন ফাউন্ডেশন করবো আমি 10 ফিট, ফাউন্ডেশন করবো আমি 10 ফিট, এই 10 ফিট শেষে মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি 3 ফিট জায়গা জুড়ে থাকে কি, মনে করেন আমার এই ফাউন্ডেশন ডিজাইন 10 ফিট করলে হতো, এরপরে দেখা যায় কি একটা মিনিমাম জায়গা জুড়ে ওই জায়গাটায় দেখা যায় কি মাটির সরে যাওয়ার একটা প্রবণতা থাকে বা মাটি ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে পাঞ্চিং, ওই জায়গাটায় যে প্রেশারে ক্রিয়েট হয়, মাটির যে প্রেশারে ক্রিয়েটটা হয় সেটাকে বলা হয় হচ্ছে আমার পাঞ্চিং প্রেশার। তো এই পাঞ্চিং প্রেশারটার কারণে কী হতে পারে, ফাউন্ডেশন ফেল করতে পারে। যদি মাটি ওই দিক দিয়ে সরে যায়, জায়গা থেকে সরে যায়, তখন কী হয়, ফাউন্ডেশনটা ফেল করতে পারে। তো তখন কি করতে হয়, এই আমরা যখন ফাউন্ডেশন করব তখন এই পাঞ্চিং প্রেশারটার কথাও মাথায় রাখতে হবে। তো তখন আমরা কি করতে পারি, ওই যে 3 ফিট জায়গা জুড়ে আমরা ফাউন্ডেশনের এরিয়াটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, আমাদের যতটুকু দরকার তার থেকে 2-1 ফিট বাড়িয়ে দিতে পারি। তখন কি হবে, আমার সয়েলের এই ফাউন্ডেশনের নিচে যে সয়েলটা আছে আর বেশি জায়গা জুড়ে সয়েলটা লোড বিয়ার করতে পারবে। এর ফলে কি হয়, পাঞ্চিং প্রেশার হওয়ার প্রবণতাটা একটু কমে যায়। পাঞ্চিং প্রেশার কমে যাবে, ফলে কি হবে, ওই ক্রিটিক্যাল জোনে কি হয়ে যায়, লোডটা ক্রিটিক্যাল জোন সৃষ্টি হওয়ার প্রবণতাটা কমে যায়। এরপর কি আসলে এক্সেসিভ বেন্ডিং মোমেন্ট। এক্সেসিভ বেন্ডিং মোমেন্ট কি,
যে যদি আমার বিল্ডিংয়ের বেন্ডিং মোমেন্টটা এক্সেসিভ হয়ে যায়, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটির তুলনায় এক্সেস হয়ে যায়, তখন কি হয়ে যায়, তখনও ফাউন্ডেশন ফেল করতে পারে। সেকেন্ড কি, আনইকুয়াল সেটেলমেন্ট হলে ফাউন্ডেশন ফেল করতে পারে। এরপরে কি হতে পারে, ক্লে সয়েলের ক্ষেত্রে, ক্লে সয়েল কি, যেসব সয়েল হচ্ছে একটু সহজে কি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, যেমন স্যান্ডি সয়েল, মানে বালি কি হয়, বালি কোন যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু থাকে, কিন্তু ক্লে সয়েল মানে কাদামাটি কি হয়, আমি যদি একটা কাদামাটিতে বিল্ডিং করি তখন দেখা যাবে কি এই মাটিগুলো কি হরিজন্টাল দিক বরাবর বা যে কোনো ডিরেকশনে কি মুভ করে, ওই সয়েলগুলো কি হয়, মুভ করে না কাদা পানি অল্পতেই। তো ওই বিষয়গুলো যদি আমরা ওই বিষয়গুলো কনসিডার না করি তখন কি করতে পারে, ফাউন্ডেশন ফেল করতে পারে। এরপরে নেক্সট আসলো চেঞ্জ ইন ময়েশ্চার কন্টেন্ট, ওই যে আমি ফার্স্টে বলেছিলাম, আমি যদি ওই বিষয়গুলো কাউন্ট না করি তাহলে কী ঘটে যেতে পারে, ফাউন্ডেশন ফেল করতে পারে। তো আজকে এতটুকুই ছিল, আজকে লেকচারের জন্য এতটুকু কনসেপ্ট আমরা এতটুকু, আজকে লেকচার এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।